হাউস লাইনের ত্রুটির কারণেই উত্তরায় গ্যাস পাইপলাইনে দুর্ঘটনা, জানালো তিতাস। হাসপাতালে ভর্তি দগ্ধ 2 জন এখনো শঙ্কামুক্ত নন। রাজধানীর কিছু এলাকায় ওয়াসার পানিতে ময়লা আর দুর্ভোগ বাসিন্দাদের। স্থায়ী সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। কাল দেশের 10টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলছে জমি অধিগ্রহণ, ওয়ান স্টপ সার্ভিস চালুর তাগিদ। শিগগিরই নতুন কমিটি পাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। দলে দুঃসময়ে অবদান রাখা কর্মীরাই প্রাধান্য পাবেন, জানালেন দায়িত্বপ্রাপ্তরা। এবং এশিয়া কাপের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মহারণ আজ। ব্যাটিং বোলিংয়ের ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। বাসার চুলা সঠিকভাবে বন্ধ না থাকায় উত্তরার গ্যাস লাইনে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিতাসের উপমহাব্যবস্থাপক ফয়জার রহমান। দুপুরে রাজধানীর কাউরান বাজার তিতাস কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, বেশিরভাগ ক্ষেত্রেই বাসার ভেতরের গ্যাস লাইনে ত্রুটি এবং চুলা বন্ধে অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটছে। এক্ষেত্রে বাড়ির মালিক, ভাড়াটে সহ সংশ্লিষ্ট সব পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গতকালকের দুর্ঘটনায় আমাদের যেটা অবজারভেশন সেটা এরকমই যে যেহেতু ওই বাসার অন্যান্য ফ্ল্যাটগুলিতে কোনো দুর্ঘটনা সংঘটিত হয় নাই, শুধু একটি পার্টিকুলার ফ্ল্যাটে হয়েছে, সুতরাং ওই ফ্ল্যাটে যে চুলাটি ব্যবহার হয়েছিল সেটি সঠিকভাবে বন্ধ ছিল না অথবা পার্শিয়ালি বন্ধ ছিল, যে কারণে সেখানে গ্যাসের আবদ্ধতা হওয়ার সুযোগ পায় এবং পর্যায়ে অগ্নিস্পর্শে সেটা বিস্ফোরিত হয় এবং দুর্ঘটনা ঘটে। প্রত্যেক দিন রাত্রে যাওয়ার আগে যদি এটিকে বন্ধ করে ঘুমাতে যান আর পরের দিন সকালে আবার এটাকে চালু করে রান্নাবান্না শুরু করেন, তাহলে আমি মনে করি এটি শতভাগ দুর্ঘটনামুক্ত একটি পদ্ধতি হতে পারে। উত্তরায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন। সকালে সাংবাদিকদের দগ্ধ প্রকৌশলী শাহনেওয়াজ ও সুমাইয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানান তিনি। সামন্তলাল বলেন, এই দম্পতির শরীরের প্রায় 90% পুড়ে যাওয়ায় জীবন শঙ্কায় দেখা দিয়েছে। গতকাল ভোরে শাহনেওয়াজের স্ত্রী বাড়ির রান্নাঘরের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ করে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে শাহনেওয়াজ ও তার স্ত্রী ছাড়াও অন্য রুমে অবস্থান করা তাদের 3 ছেলে আগুনে দগ্ধ হন। তাদের মধ্যে 2 ছেলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রতিবেশীরা জানান, উত্তরার 13 নম্বর সেক্টরের 3 নম্বর সড়কের একটি বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন আমেরিকান অ্যাম্বাসির কর্মকর্তা শাহনেওয়াজ শাহীন। দুজনই খুবই খারাপ অবস্থা, কারণ এটা দুইজনই, একজন 90% বার্ন আর একজন বোধহয় 80% বার্ন, এবং দুইজনেরই বার্নটা এমন একটা বার্ন যেটা তো একটা বদ্ধ ঘরে হয়েছে, শ্বাসনালী পড়ে গেছে, কোনো জায়গায় ওনারা যেতে পারেনি, এবং দুইজনেরই শ্বাসনালী পোড়াতে ইনহেলেশন বার্ন এবং খুবই ক্রিটিক্যাল। একমাত্র আমরা আমাদের চেষ্টা করব, বাকিটা উপরওয়ালা জানেন কি হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। আহতদের অবস্থা সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে আহত যে 2 জন এখনো পর্যন্ত বার্ন ইউনিটে ভর্তি আছে তাদের অবস্থা কিন্তু খুবই জটিল, এবং আমরা সর্বশেষ ডাক্তারের সাথে যখন কথা বলেছি তারা বলছেন যে আসলে এখন তাদেরকে অবজারভেশনে রাখা ছাড়া আসলে কিছু করার নেই, এবং তারা যতটা সম্ভব চেষ্টা করছে যেন রোগী যে 2 জন আছে তারা যেন কষ্ট না পায় এবং তাদের কষ্টটা যেন কিছুটা লাঘব করা যায়। এই কারণে তারা আসলে সেই চিকিৎসাটাই চালাচ্ছেন। এবং আমরা যখন সকালে আসি তখন দেখে যে আত্মীয় স্বজনরা ভিড় করেছে বার্ন ইউনিটের সামনে, এবং এক্ষেত্রে ডাক্তাররাও আসলে যেহেতু নিশ্চয়তা দিতে পারছে না, তারাও কিন্তু আসলে আত্মীয় স্বজনকে দেখা করার একটা অনুমতি দিচ্ছে এবং তারা কিন্তু ভেতর থেকে দেখে আসছে। এবং এই ক্ষেত্রে আত্মীয়র সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে বিশেষ করে সুমাইয়া যিনি আছেন তিনি আসলে খুবই অচেতন অবস্থায় আছেন এবং তার কোনো ধরনের মুভমেন্ট নাই। এবং এই ক্ষেত্রে যে গৃহকর্তা শাহনেওয়াজ তিনি তার ভাইকে কিছুটা কথা বলার চেষ্টা করছেন এবং তার যে জ্বালাপোড়নের যে ব্যথা, সেই ব্যথা যেন দ্রুত কিছু একটা
করে ডাক্তার সেই আহ্বানটা তার ভাইয়ের কাছে রাখিয়েছে এবং এই ক্ষেত্রে আত্মীয় স্বজন তারা বলছে তারাও আসলে অপেক্ষা করছে, চিকিৎসকদের কোনো ধরনের আশ্বাস তারা পাচ্ছে না। তারপরেও যতটুকু চিকিৎসা করে এখানে ভালো রাখা যায় তারা সেই চেষ্টাই করছেন এবং যে আহত অন্য যে আরেক ছেলে ছিল, মেজর ছেলে, তাকে কিন্তু গতকালই আসলে বাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আসলে পরিবার পরিজনকে তার অবস্থায় রাখা হয়েছে এবং পুরো পরিবার আসলে এক ধরনের ভেঙে পড়েছে এই দুর্ঘটনার কারণে এবং তারা বলছে যে এখন তারা অপেক্ষা আছে যতটুকু তাদেরকে আসলে ডাক্তার বলছে যেন কোনো মতে তারা যেন ফিরে আসতে পারে এই মৃত্যুর মুখ থেকে, তারা সেই দোয়াটাই করছে। এবং এখনো পর্যন্ত বার্ন ইউনিটের অবস্থা সেটা হচ্ছে যে আত্মীয় স্বজন আসলে ইউনিটের বাইরে অবস্থান করছে, ডাক্তারদের সাথে কথা বলছে এবং ডাক্তারই কিন্তু আসলে প্রতিনিয়ত মনিটরিং রাখছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে সর্বশেষ তথ্য। সানজানা। দর্শক, উত্তরায় গ্যাস পাইপলাইনের বিস্ফোরণের ঘটনায় আহতদের খবর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। রাজধানীর কিছু এলাকায় ওয়াসার পানিতে বেশ কিছুদিন ধরেই ময়লা আর দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, তাই পানি ব্যবহারে মোটেও স্বস্তি পাচ্ছেন না বাসিন্দারা। তাদের অভিযোগ, ওয়াসার পানি চোখে দিলেই জ্বালা পোড়া করছে, পানি ফুটলেও গন্ধ যাচ্ছে না। ওয়াসা বলছে শীতলক্ষ্যা নদীর পানির দূষণ কমাতে কেমিক্যাল ব্যবহারের কারণেই এই অবস্থা। রিপোর্ট তোহা খান তামিমের। চোখ জলে অসুস্থ হয়ে যায় লোক। আমি দুইবার আমার ওয়াইফকে ডাক্তারের কাছে নিয়েছি। ওয়াসার পানির কারণে অসুস্থ সহধর্মিনীর কথা জানাচ্ছিলেন রাজধানীর বেগুনবাড়ির বাসিন্দা মমতাজ আলী। কিছুদিন ধরে এই এলাকায় ওয়াসার লাইন থেকে আসছে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি। শুধু বেগুনবাড়ি নয়, রাজধানীর ওয়ারি, শাহজাহানপুর, গ্রিন রোড, পুরানা পল্টন সহ বেশ কিছু এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি নিয়ে নানা অভিযোগ এলাকার বাসিন্দাদের। খাওয়া তো দূরের কথা, আমরা পানির কাছেই যেতে পারতেছি, এমন অবস্থা যেমন লাগে সাপ। শ্যাওলা পরে ভাত পাকাইলে ভাতে গন্ধ আসে, থাল বাসন ধুলে থাল বাসন তো মানে কেমন জানি একটা আস্তে গন্ধ আসে। ফুটানোর পরে পানিগুলো খুব লালচে হয়ে যাচ্ছে, চোখে পানি যাওয়াতে চোখ প্রচন্ড জ্বালাপোড়া করছে। রাজধানীবাসীর জন্য ওয়াসা ৭৮% পানি সরবরাহ করে থাকে গভীর নলকূপ থেকে, আর বাকি ২২% পানি আসে নদী থেকে, যেখানে ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য পানিতে ক্লোরিন মেশাতে হয়। তবে কর্তৃপক্ষ বলছে স্থায়ী সমাধানের জন্য পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা করতে তারা চেষ্টা করছেন। যেহেতু পানিতে অ্যামোনিয়া মাত্রা অনেক বেশি থাকে, সেই অ্যামোনিয়াটাকে সাবসাইড করার জন্য আমরা ক্লোরিন ব্যবহার করে থাকি। ক্লোরিনে ঝাঁঝ লাগে এবং একটা গন্ধ থাকে, কাজে খাওয়ার জন্য এটা নট রিকমেন্ডেড। বিশেষজ্ঞদের মতে ক্লোরিন মেশানো পানি পান করলে হঠাৎ বমি অথবা পাতলা পায়খানা হতে পারে। হঠাৎ করে বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, বাট বমি বা পাতলা পায়খানা বেশি হলে এমনও হতে পারে যে শক নিয়ে আমরা বলি যে আপনি রোগীর পালস পাওয়া যায় না, ব্লাড প্রেশার পাওয়া যায় না, আনকনশাস হয়ে যায়, শক নিয়ে হসপিটালে ভর্তি হতে পারে। এর সবচেয়ে খারাপ পরিণতি হচ্ছে কিডনি ফেল করতে পারে, যদিও তার পার্সেন্টেজ খুব কম। ভুক্তভোগী এসব বাসিন্দাদের নিকটস্থ ওয়াসার পাম্প থেকে পানির পরামর্শ দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল 10টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে ঘোষণা আসতে পারে। এরই মধ্যে জমি অধিগ্রহণ সহ বেশ কিছু অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে বলে জানিয়েছেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেসা। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নজর দিতে হবে ওয়ান স্টপ সার্ভিস চালুর উপরও। সানভীর উপলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2010 সালে সারা দেশে বিনিয়োগের সুবাতাস ছড়িয়ে দিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নেয় সরকার। করা হয় নতুন আইনও। এসব অঞ্চলে বিনিয়োগ করলে বিশেষ সুবিধা, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই একটি দপ্তর থেকে বিনিয়োগকারীদের সব কাজ করার বিধান রাখা হয়। বর্তমানে অর্থনৈতিক অঞ্চলের সংখ্যা দাঁড়িয়েছে 59টিতে। এসব অঞ্চলের জমি অধিগ্রহণ, অবকাঠামো উন্নয়নের ঠিকাদার নিয়োগের কাজ চলছে। এরই মধ্যে চাহিদার প্রেক্ষিতে চীন, জাপান, ভারতীয় বিনিয়োগকারীদের জন্য অঞ্চল নির্ধারণ করা হয়েছে। 10টা জোনের মধ্যে প্রত্যেকটাতেই আপনার ভালো অগ্রগতি আছে। প্রাইভেট 6টা জোন আছে এবং সবগুলো বলা যায় 90% আপনার ডেভেলপ হয়ে গেছে। আব্দুল মোনেম ইকোনমিক জোনে এই বছরই আপনার উৎপাদনে যাওয়ার পরিকল্পনা আছে। আর মংলাতে আমরা আশা করতেছি এটা আগামী বছর ডিসেম্বরের মধ্যে সেখানেও আপনার শিল্প স্থাপন হয়ে যাবে এবং উৎপাদনে যাওয়া সম্ভব হবে। রোববার সারা দেশে অনুমোদন পাওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে 10টির উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে অর্থনৈতিক অঞ্চলগুলোতে ঠিক সময়ে বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারকে এখানে একটা ভাইটাল রোল প্লে করতে হবে, অ্যাজ এ প্লেয়ার আবার রেগুলেটর, দুটো হিসাবে, এবং এখানে যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়। যেহেতু এখানে ব্যক্তি খাতের প্রতিষ্ঠানও আছে,
এবং তাদের সরকারি খাতের নিজের প্রতিষ্ঠান আছে। এখানে কিন্তু যদি বিমাতা সুলভ আচরণ করা হয় তাহলে কিন্তু ব্যক্তিগত প্রতিষ্ঠান দাঁড়াতে পারবে না। যদি ওয়ান স্টপ সার্ভিস বা ওই ধরনের কিছু করতে পারি তাহলে কিন্তু এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মুখ দেখবে। আগামী 15 বছরে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এতে 1 কোটি মানুষের কর্মসংস্থান এবং প্রতি বছর $40 বিলিয়ন পণ্য রপ্তানির পরিকল্পনা ঘোষণা করে সরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। খুব শিগগিরই নতুন কমিটি পাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঢাকা দক্ষিণ ও উত্তর এই দুই ভাগে ভাগ করে ইতোমধ্যেই কমিটির খসড়া দলের সভানেত্রীর কাছে জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সময় সংবাদকে একথা জানিয়েছেন তারা। নেতারা জানায়, কমিটি গঠনের ক্ষেত্রে দলের দুঃসময়ে অবদান রাখা কর্মীদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে দলের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. আজিজের মৃত্যুতে কমিটি গঠন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নীতি নির্ধারকদের। তাসিনা জেসির রিপোর্ট। সর্বশেষ 2012 সালের 27 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল ঢাকা মহানগরের সর্বশেষ কাউন্সিল। তবে পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি। এক যুগেরও পুরনো কমিটি দিয়ে চলছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। গত বছর ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে খসড়া কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয় দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডক্টর আব্দুর রাজ্জাক ও আন্তর্জাতিক সম্পাদক ফারুক খানকে। যাচাই বাছাই করে ইতোমধ্যেই খসড়া কমিটি দলের সভানেত্রীর কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। তৃণমূল পর্যায়ে আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলোচনা করে একটা খসড়া তৈরি করেছি এবং সেই খসড়া আমরা আমাদের মাননীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যে দিয়েছি। এটা একটা চূড়ান্ত পর্যায়ে আছে। আমি মনে করি আর কিছুদিনের মধ্যে এটা ঘোষণা করা হবে। দুই নেতা আরও জানান, নগরের ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যু কিছুটা হলেও প্রভাব ফেলেছে কমিটি গঠনের ক্ষেত্রে। প্রস্তাবিত কমিটির একজন অবশ্যই পটেনশিয়াল প্রার্থী ছিলেন, কাজেই সেই বিবেচনা একটু প্রভাব পড়বে, একটু থমকে যাবে। আমাদেরকে নতুন করে আবার চিন্তা ভাবনা করতে হবে। ঢাকা মহানগর উত্তর এলাকায় যাদেরকে ত্যাগী নেতা হিসেবে আমরা জানি তাদের অনেককেই এই নতুন মহানগর কমিটি তারপর বিভিন্ন থানা ওয়ার্ড কমিটিতে তাদেরকে আনা হয়েছে। অতীতে বিশ্বস্ততা এবং সততা নিষ্ঠা এই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, কেন্দ্রীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে। আজি সাহেব ইন্তেকাল করাই অন্তকে তার মৃত্যুর অন্তকে 40টা দিন আমরা চাই যে অন্তকে এই শোকসভা, এই কারণেও আমাদের কিছুটা বিলম্ব হচ্ছে। এরই মধ্যে মহানগরের অধীন সকল থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কাউন্সিল সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রাজশাহীর চরাঞ্চলে 8ম শ্রেণীর পর পড়ালেখার সুযোগ পাচ্ছে না মেয়েরা। বাড়ছে বাল্যবিয়ের হার, সরকারি উদ্যোগের পরামর্শ উন্নয়ন কর্মীদের। শিশু কিশোরদের পদচারণায় জমে উঠেছে সাপ্তাহিক ছুটির দিনে অমর 21শে গ্রন্থমেলার শিশু প্রহর। সকাল 10:30টায় শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলবে এই প্রহর। সকাল থেকেই শিশু কর্নারে আনন্দ উল্লাসের পাশাপাশি ক্ষুদে পাঠকরা অভিভাবকদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টলে ঘুরে পছন্দের বই কেনেন। তাদের আগ্রহের তালিকায় ছিল সায়েন্স ফিকশন, হরর গল্পের বই। মেলা কর্তৃপক্ষ শিশুদের কথা চিন্তা করে মেলা প্রাঙ্গণে সিসিমপুর সহ বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠানের আয়োজন করেছে। শিশুরা ইকরি, মিকরি, টুকটুকি এবং হালুমকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বিকেলের দিকে এই ভিড় আরো বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। হয়তো একটা দুটা হোক, কিছু না কিছু বই এনেছি, তারা সেগুলো স্টলেই কিন্তু ভিড় আমরা দেখতে। আমার ভূতের বই বেশি পছন্দ। অনেকগুলো বই কিনেছি, জাদু শেখার বই একটা, আর 2-3টা বিজ্ঞান শেখার বই। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সৌমিত্র শুভ্র। বইমেলার শেষ শিশু প্রহরের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিত্র, অমর 21শে গ্রন্থমেলার শেষ সাপ্তাহিক ছুটির দিন আজ এবং শেষ শিশু প্রহরও বটে। এবং শিশু প্রহর মানেই শিশু কর্নারে শিশুদের উল্লাস উচ্ছ্বাস, এবং শিশু প্রহরে শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দু সিসিমপুর বটতলায় কিন্তু শিশুদের উচ্ছ্বাস এবং উল্লাস দেখতে পাচ্ছি। কারণ সিসিমপুর বটতলার যে মঞ্চ, সেখানে সিসিমপুরের 3 চরিত্র ইকরি, হালুম এবং টুকটুকি তারা নেচে গিয়ে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে এবং শিশুদের নানা বিষয়ে আসলে মোটিভেট করার চেষ্টা করছে। যেমনটি
ইকরির বেলায় বলা হচ্ছে ইকরি প্রশ্ন করতে ভালোবাসে শিশুদেরকে, সেই দিকে আসলে তাদের আগ্রহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, জ্ঞানের প্রতি যে কৌতূহল তৈরি সেটির এক ধরনের চেষ্টা করা হচ্ছে। ইকরি, হালুম, টিকটিকি, টুকটুকি তারা শিশুদের সঙ্গে হাতে হাত মেলাচ্ছে এবং একই সঙ্গে তাদেরকে মানে এক ধরনের আনন্দ দেওয়ার চেষ্টা করছে। সিসিমপুর বটতলায় কিছুক্ষণ আগেও বাজছিল চলছে গাড়ি সিসিমপুরে, এবং তার আগে আমরা দেখেছি শিশুরা অনেকক্ষণ ধরে সারিবদ্ধ হয়ে তারা সারি করে রেলগাড়ির মতো করে ঘুরছিল তারা এই বটতলা প্রাঙ্গণে, এবং একই সঙ্গে উচ্ছ্বাসও প্রকাশ করছিল। শিশু প্রহর মানে শিশুদের জন্য সময়, এবং সেই সময়ের সর্বোচ্চ আনন্দটুকু তারা আসলে উপভোগ করছিল। এবং একই সঙ্গে যেটি আমরা দেখেছি যে শিশুদের অভিভাবকরা কিন্তু সমান ভিড় করেছেন, তাদের উচ্ছ্বাস কিছুটা কম নয়, নিজের সন্তানকে দেখানোর জন্য, সিসিমপুরের যে চরিত্রগুলো তাদেরকে দেখানোর জন্য তাদের উচ্ছ্বাস বিন্দুমাত্র কম নেবে। একই সঙ্গে কিন্তু বইমেলায় যেই শিশু কর্নার রয়েছে সেখানে বইয়ের যে স্টলগুলো রয়েছে শিশুতোষ বই, সেখানেও শিশুদের নিয়ে তারা যাচ্ছেন এবং শিশুদের পছন্দ অনুযায়ী তারা বই দেখাচ্ছেন এবং বিভিন্ন বই শিশুরা দেখে কিনছে। মাত্রই সিসিমপুরের যেই মেলা, সিসিমপুর বটতলার মেলা, সেটি ভাঙলো। শিশু কিশোররা আবার যেই শিশু কর্নারে যেই বইয়ের দোকানগুলো রয়েছে সেই দিকে যাচ্ছে, সেই স্টলগুলোর দিকে যাচ্ছে, এবং সেখানে গিয়ে নিশ্চয়ই আবার তারা বই দেখবে, রং বেরঙের বই। একটু আগেই বলছিলাম যে সেখানে যেমন রূপকথার বই রয়েছে, তেমনি একই সঙ্গে বিজ্ঞানের নানা চমকপ্রদ বিষয় নিয়েও বই রয়েছে, শিশুদের উপযোগী করে লেখা অনেক বই রয়েছে। সেসব বই শিশুরা দেখছে, রূপকথার বই দেখছে, তারা ভূতের বই দেখছে, কার্টুনের বই যেমন দেখছে তেমনি জ্ঞান বিজ্ঞানের নানা চমকপ্রদ বইও তারা নেড়ে চেড়ে দেখছে এবং কিনছেও একই সঙ্গে। এই সিসিমপুরের পারফরমেন্স শেষ হওয়া মাত্রই কিন্তু যদি আপনারা দেখেন যে আসলে সবগুলো স্টলে কিন্তু শিশুদের ভিড় আবার বাড়তে শুরু করেছে। শিশুদের সঙ্গে সঙ্গে অভিভাবকরাও যাচ্ছেন, তারা শিশুদের বই কিনে দিচ্ছেন, এবং এই যে আসলে এক ধরনের প্রচেষ্টা শিশুদেরকে সৃজনশীল করে তোলার, মননশীল করে তোলার, এই প্রচেষ্টার জন্যই শিশু প্রহরে তারা শিশুদের নিয়ে এসেছেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন এবং বলছিলেন যে আক্ষেপও প্রকাশ করছিলেন যে শিশুদের জন্য আসলে পর্যাপ্ত বই নেই, মানসম্মত বই নেই, যেটি দিয়ে আসলে তারা শিশুদেরকে আরও বেশি অনুপ্রাণিত করতে পারেন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়, বা আরও সৃজনশীল করে তুলতে পারেন, শিশুদের কল্পনার জগৎকে আরও প্রসারিত করতে পারেন। সেই সুযোগ তারা খুব বেশি পাচ্ছেন না, খুব বেশি উপকরণ আমাদের দেশে নেই, খুব বেশি বই শিশুদের জন্য লেখা হয় না, এই আক্ষেপ তারা প্রকাশ করছিলেন। আবার একই সঙ্গে বলছিলেন যে সীমিত প্রচেষ্টা রয়েছে, সেটি যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সেটিতেও যেন শিশুরা সমানভাবে অংশগ্রহণ করতে পারে। সেই আগ্রহ থেকে, সেই চেষ্টা থেকেই তারা শিশুদের নিয়ে এসেছেন শিশু প্রহরে, বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শিশু কর্নারে নিয়ে এসেছেন। এবং শিশুরা এসেছে বাবা মায়ের সঙ্গে, বই দেখছে, কত রকম বই তারা দেখছে এবং কেনার চেষ্টা করছে, সেসব বই কিনছে। এবং একই সঙ্গে কিন্তু বইমেলা যেহেতু একটি বড় পরিসরের আয়োজন, সচরাচর আমাদের দেশে শিশুদের এত বড় পরিসরের আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ হয় না, সেই জায়গা থেকে এমন বড় একটি পরিসরে একটি মেলায়, গ্রন্থমেলায় অংশগ্রহণ করতে পারছে এবং আসছে, সেখানে দেখছে, তাদের কাছে আসলে নতুন ধরনের অভিজ্ঞতা হচ্ছে, তারা নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করছে এবং এইসব অভিজ্ঞতা মিলিয়ে আসলে তো তাদের ভবিষ্যৎ বিনির্মিত হবে। সেই জায়গা থেকে শিশুদের জন্য যেমন প্রাপ্তি, তেমনি পরের প্রজন্মের কাছে আসলে একটি নতুন দিগন্ত উন্মোচিত করার এক ধরনের তৃপ্তি নিয়ে কিন্তু বাবা মায়েরা এই প্রাঙ্গণে ঘুরছেন এবং শিশুদের বই কিনে দিচ্ছেন। রাজধানীর গুলশানে জঙ্গিবাদ বিস্তারে বিদেশি হাত শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখছেন বিশিষ্টজনরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা না করলে সন্ত্রাস রোধ করা যাবে না এবং জাতির যে দ্বিধা বিভক্তি এটাকে রোধ করা যাবে না। এটা করতে হলে তবে মাদ্রাসায় যারা ইসলামিক এডুকেশন দিতে পারবে, রাষ্ট্রীয় যে মৌলিক যে শিক্ষা ব্যবস্থা, একটু অঙ্ক শিখতে হবে, একটু বিজ্ঞান শিখতে হবে, একটু সমাজ শিখতে হবে দেশ সম্বন্ধে, এরপরে আমি ইসলাম শিখবো, কোরআন সুন্নাহ সবই শিখবো, এটা হতে পারে, কোনো আপত্তি নেই। ঠিক যেভাবে ইংলিশ মিডিয়ামে এইগুলি শেখানোর পরে যদি তারা কিছু শেখাতে চান, তাদের ও লেভেলে শেখাতে পারবেন, কিন্তু এটিকে বাদ দিয়ে অন্য কিছু শিখতে পারবেন না। এই ব্যবস্থাটা করতে হবে, সন্ত্রাস রোধ করতে হবে। আর একটি কথা আমি একটু পরিষ্কার করতে চাই, এখানে আমরা যেটাকে অসাম্প্রদায়িকতা বলি, এটা বঙ্গবন্ধুরই কথা, তিনি কিন্তু ব্যাখ্যা দিয়ে গেছেন। তিনি বলেছেন যে অসাম্প্রদায়িকতা মানে ধর্মহীনতা নয়, এটা তার বক্তব্য এবং আমাদের এটাকে একই করতে হবে। ধর্মের সাথে কিন্তু আমাদের কোনো সংঘাত নেই, কারণ অনেক দেশের মানুষই ধার্মিক এবং আমাদের দেশের মানুষও ধার্মিক এবং অনেকেই, বেশিরভাগ ইসলাম ধর্ম গ্রহণ, অন্যান্য ধর্ম রয়েছে। সেই জন্য ধর্মের সঙ্গে কোনো বিভেদ সৃষ্টি করার প্রয়োজন নাই। এটা এই জন্য বলছি যে আমাদের ইসলামের ধর্ম তো আমার কাছ থেকে পেয়েছি, তো রসুল ইসলামের কাছ থেকে। তিনি কি বলেছেন, যখনই কোনো যুদ্ধে গিয়েছে, রসুল ইসলামকে যুদ্ধ করতে হয়েছে, তো
তিনি আগেই বলে দিয়েছেন সৈন্যদের যে সাবধান, কোনো নারী হত্যা করবে না, কোনো শিশু হত্যা করবে না, এমনকি কোনো ফলবতী বৃক্ষকেও কাটবে না। তো এর চাইতে শান্তির কথা কি হতে পারে? আমাকে ওয়াহাবিজম মানতে হবে কেন? আমি তো ইসলামকে, আমি প্রফেটকে মানবো। সেইখানে যেন শুধু শুধু ইসলামকে কোনো বিতর্কে নিয়ে আসার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হ্যাঁ, সেটা হতে পারে এতদিন আগের ধর্ম, কাজী ইন্টারপ্রিটেশন, আর প্রত্যেকে তো যার যার মেধা অনুযায়ী বুঝতে চেষ্টা করে, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহমদিয়া, অর্থাৎ যার যার মেধা মনন দিয়ে তিনি প্রফিটের ইসলামকে বুঝতে চেষ্টা করেছেন। এটা নিয়ে কোনো শত্রুতা চলবে না, যেহেতু মূল এক জায়গায় প্রফেট মোহাম্মদ, এটা ধর্ম সম্বন্ধে এটা পরিষ্কার করা খুবই প্রয়োজন। আরেকটি কথা চলে গেছেন, তিনি বলছিলেন যে সন্ত্রাসবাদ নাকি একটা আদর্শ, এমন আদর্শের জায়গা থেকে এটা আমি বিরোধিতা করছি। আদর্শ মানেই হলো একটা ভালো জিনিস, সন্ত্রাসবাদের মধ্যে কোনো আদর্শ থাকতে পারে না, এবং ওটাকে যদি আমরা করতে চাই, ফেস করতে চাই, সেটা আদর্শ দিয়েই করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেদ। দর্শক, রাজধানীর গুলশানে জঙ্গিবাদ বিস্তারে বিদেশি হাত শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখছিলেন অর্থনীতিবিদ ডক্টর ইব্রাহিম খালেদ। আমরা এতক্ষণ দেখছিলাম তার সরাসরি সম্প্রচার। চট্টগ্রামের মিরসরাইয়ে বোমা বিস্ফোরণ ও গুলি করে 250 ভরি স্বর্ণ লুটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সকাল 10টার দিকে বারাইয়ারহাট বাজার এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে 2 শতাধিক ব্যবসায়ী অংশ নেন। ব্যবসায়ীদের অভিযোগ, দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশ কোনো আইনি ব্যবস্থা না নেয় এ বাজারে প্রায় ডাকাতির ঘটনা ঘটছে। এ ঘটনায় গতকাল রাতে শামীম জুয়েলার্সের মালিক শাহাবুদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা 7 থেকে 8 জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল সন্ধ্যায় বোমা বিস্ফোরণ ও গুলি করে শামীম জুয়েলার্সের প্রায় 250 ভরি স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা। আমি তখন মসজিদ থেকে বাইরে দেখলাম যে সম্পূর্ণ রোড ফাঁকা, একটা লোকও নাই। তখন আমি আমার সন্দেহ, আমি তাড়াতাড়ি দোকানে আসলাম, দেখলাম যে আমার দোকান চুরি হয়ে চলে গেল, সব লোক চলে গেছে। আমার ছেলে হাউ হাউ করে কাঁদতেছে। এট এ টাইম কিছু গুলির আওয়াজও শুনলাম, শোনার পরে কেউ আর ভয়ভীতির কারণে নিচে নামি নাই। এরপরে এরা 1 মিনিটের মধ্যে ডাকাতি করে স্বর্ণ দোকান থেকে বিপুল পরিমাণে স্বর্ণ অলংকার নিয়ে এরা চলে গেছে। একাধিক টিম এখনো পর্যন্ত রাত থেকে এখনো পর্যন্ত বাইরে আছে। আমরা আশা করছি অচিরেই এই ঘটনার প্রকৃত যারা জড়িত তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো। সংবাদ আরো থাকছে। 5 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর অবশেষে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর। আলেপ্পো ও লাতাকিয়ায় বেশ কয়েকটি এলাকা এখন শান্ত। অষ্টম শ্রেণী পাশের পর রাজশাহীর চরাঞ্চলগুলোতে পড়ালেখার সুযোগ পাচ্ছে না মেয়েরা। শহরে রেখে পড়ালেখা করানোর সামর্থ্য না থাকায় চরাঞ্চলে বাড়ছে বাল্যবিয়ের হার। উন্নয়ন কর্মীরা বলছেন, আয় বৃদ্ধিমূলক কাজ কিংবা চরের মেয়েদের শহরে রেখে পড়ার সুযোগ করে দিতে হবে সরকারকে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সামাজিক সচেতনতার পাশাপাশি মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর পদ্মা নদীর 9টি চরে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের সংখ্যা 12টি, মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2500। এইসব স্কুলের আঙিনায় কিশোরীদের প্রাণবন্ত এই উচ্ছ্বাস থাকে অষ্টম শ্রেণী পাশ করা পর্যন্ত। কিন্তু এরপর দুর্গম পথ পাড়ি দেয়া, শহরে পড়াতে সামর্থ্যের অভাব সহ নানা কারণে ঘরের কাজে মন দিতে হয় তাদের। আর বিয়ে নিয়ে অভিভাবকদের খোঁড়া যুক্তির কারণে অল্প বয়সে সংসারের ভার পড়ে এই কিশোরীদের ওপরে। আমার বাবা মাও সেরকম বোঝে না পড়ালেখার সামর্থ্য, এর জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। সংসারে অনেক কাজ করতে হয়, ভারী জিনিস ছাড়তে হয়, বাচ্চা হয়েছে, সমস্যা হইলেও এখন কি করবে, চরে তো লেখাপড়া করার জায়গা নাই। যদি শুভ পাত্র পাই, ভালো ছেলে পাই, তাহলে আমরা ধরে বিয়ে দিই। পদ্মার এই চরগুলোতে বাল্যবিয়ের প্রভাব ঠেকাতে স্থানীয়ভাবে মেয়েদের আয় বৃদ্ধিমূলক কাজের সাথে যুক্ত করার পরামর্শ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। টেকনিক্যাল কোনো যে কাজ দ্বারা আয় বৃদ্ধিমূলক কোনো কর্মসূচির সঙ্গে তার ওই চরে থেকে সে ব্যবস্থাটা করে দিতে হবে,
যাতে পরিবারের থেকে সে আয় করতে পারে এবং সেই আয়ের জন্য সে পরিবার তাকে ভার ভাবলো না। ভাঙন প্রবণ চরে স্কুল নির্মাণ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন সামাজিক কর্মসূচির পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের শহরে রেখে পড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। যে সমস্ত জায়গায় হোস্টেল আছে ওখানে আমরা তাদেরকে রাখার ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা ইউনূস সাহেবরে পরীক্ষা করে দেখার জন্য অনুরোধ করব। কিছু মোটিভেশনাল কাজ আমরা করব, শিক্ষাটাও একটা এটার প্রধান দিক। আর বাল্য বিবাহ যারা পড়ায় তাদেরকেও আমরা আইনের আওতায় এনে বা তাদেরকেও আমরা মোটিভেশন করব। বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডির তথ্যানুসারে জেলায় চরাঞ্চলে বাল্যবিয়ের হার 60 থেকে 70%। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সিলেট নগরীর পানি সমস্যা নিরসনে সুরমা নদীর ওপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় 132 কোটি টাকার এ প্ল্যান্ট থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। বেকার হয়ে পড়েছেন এখানকার জেলেরাও। এ অবস্থায় নগর কর্তৃপক্ষ ও নদী পাড়ের মানুষ সুরমা নদী ড্রেজিং করার দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। শহরতলির কুশিঘাট এলাকায় সুরমা নদী পানি শুকিয়ে যাওয়ায় বর্তমানে পরিণত হয়েছে বিশাল খেলার মাঠে। পানি রয়েছে মাত্র 20 থেকে 30 ফুট জায়গায়, তাও আবার হাঁটু পরিমাণ। নগরীতে প্রতিদিন 2 কোটি 80 লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এ এলাকায় 132 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিছুদিনের মধ্যে এটি উদ্বোধন হওয়ার কথা, কিন্তু সুরমায় পানি না থাকায় উদ্বোধনের আগেই 3 মাস ধরে বন্ধ রয়েছে প্ল্যান্টটি। সুরমা থেকে যে পাইপ দিয়ে প্ল্যান্টে পানি যাওয়ার কথা সেটি এখন পানির ওপর ভেসে রয়েছে। নদীতে আসলে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে একটা পন্টন তৈরি করা হয়েছে, কিন্তু ফার্মগুলো এখন আনা হয় নাই। ফার্মগুলো ইন্ডিয়া থেকে চিটাগাং পোর্টে আসছে। 15 মাসের ভিতরে তারা আনার পরে এগুলো স্থাপন করা হবে। তারপরে আমার আশঙ্কা যে পর্যাপ্ত পরিমাণ পানি আসলে আসবে না। ড্রেজিংয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, শুকনো মৌসুমে বন্ধ রাখতে হবে প্ল্যান্টটি। তবে নদী খননের পরিকল্পনা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পানির যে প্রবাহ আছে এবং নাব্যতা যদি না থাকে ঠিকমতো, তাহলে তো অবশ্যই সমস্যা দেখা দেবে। যদি ড্রেজিং করা শুরু হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে সমস্যা অনেকখানি মিটবে। এই মুহূর্তে সিলেট অংশে কোনো ড্রেজিং হচ্ছে না। হ্যাঁ, আমাদের মাঠ পর্যায়ে এখন এ ব্যাপারে আমাদের কোনো এখনো পাওয়া যায়নি, হয়তো ভবিষ্যতে আসতে পারে। এদিকে শুধুমাত্র কুশিঘাট এলাকায় 600 জেলে পরিবারের বাস। নদী শুকিয়ে যাওয়ায় তারাও হয়ে গেছেন বেকার। নদীটা এই মৌসুমে শুকাই গিয়া সমস্যা করে গিয়ে আমরা জাল ধরে পাইতাম পারি না। এই 15-16 বছর ধরে আর আপনার নদী শুকা নিয়ে এই সিজনে মাছ মিলে না। 6 মাস তো শুকাই যায়, গান কুচ্ছু নাই, কুচ্ছু মিলে না জাল ধরি। সুরমা নদীর ড্রেজিং অর্থমন্ত্রীর অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। যশোরে সারা বছর চাষ হয় গোলাপ, রজনীগন্ধা ও জারবেরা সহ 11 প্রজাতির ফুল। দেশে 6টি বিশেষ দিবসকে ঘিরে মূল বেচাকেনা হলেও বছরের বাকি সময় চাহিদা কম থাকে। এতে সংরক্ষণ ব্যবস্থার অভাব এবং ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতির মুখে পড়তে হয় বলে জানিয়েছেন চাষিরা। এই অবস্থায় একটি বিশেষ কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। জুয়েল মেধার পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রডস্টিক ও চন্দ্রমল্লিকা সহ 11 প্রজাতির ফুল বাণিজ্যিকভাবে চাষ হয় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা সহ বেশ কয়েকটি স্থানে। বাহারি রকমের এসব ফুল 6টি বিশেষ দিনকে ঘিরে বেচাকেনা হলেও সারা বছরই চাষ করেন কৃষকেরা। সংরক্ষণ ও বিশেষ পরিবহন ব্যবস্থা না থাকায় যথাসময়ে ফুল বাজারজাত করতে পারছেন না তারা। আর এতে ফুল নষ্ট হওয়া সহ ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান চাষিরা। গরম আবহাওয়া এসে গেলে আর আমাদের আর ফুল বিক্রি হয় না। এটা যদি কোনো ব্যবস্থা থাকতো বা কোনো থাকতো, দেখা যাচ্ছে আমরা ওই জায়গায় রেখে দেখা যাচ্ছে বেচতে পারতাম, 2 পয়সা হইতো। অনুষ্ঠান ছাড়া আমাদের এখানে ভালো বাজার পাওয়া যায় না। একটা ভালো কোল্ড স্টোরেজ হলে আমাদের বীজের মান ভালো থাকতো এবং ভালো ফুল উৎপাদন করা সম্ভব হতো। ট্রেনটা চালু হলি, এই স্টেশন চালু হলি আমাদের এত ফুল অসুবিধা হইতো না। এই অবস্থায় গদখালি রেল স্টেশন চালু সহ ট্রেনের একটি বগি বরাদ্দ এবং বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানিয়েছে ফুল ব্যবসায়ী সংগঠন। সরকারের সদাই দৃষ্টি আকর্ষণ করছে যে রেলের বগি এবং কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই সেক্টরের জন্য অনেক উপকার হতে পারে। সমস্যা সমাধানে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা একটা চিঠিও দিয়েছি রেল সচিব মহোদয়কে যে একটা বগি বাড়ানোর জন্য। এখানে
একটা বিশেষায়িত ফুল গবেষণা কিন্তু করা যায় কিনা সেই বিষয়ে আমরা কৃষি সচিব মহোদয়কে চিঠি দিয়েছি। ঝিকরগাছায় প্রায় 5,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়। এখানকার ফুল দেশের 70% চাহিদা মেটায়। সময় সংবাদ, যশোর। সাতক্ষীরায় 2 ফসলি জমিতে অতিরিক্ত ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষার চাষ। বীজ রোপণের পর সীমিত সময়ে ফসল তুলতে পারায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, খুব সহজেই 2 ফসলের জমিতে তৃতীয় ফসল হিসেবে সরিষা আবাদ সম্ভব। মমতাজ আহমেদ বাপির তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা উপজেলা সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমিতে উচ্চ ফলনশীল সরিষার চাষ করা হয়েছে। মৌমাছিদের গুনগুন শব্দে মুখরিত হচ্ছে সরিষা ক্ষেতের হলুদ জমিন। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহারে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আর খরচের তুলনায় দাম ভালো পাওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন চাষিরা। কম সময়ের মধ্যে ফসলগুলো হয়, আমাদের খুব উপকার। সরিষাটা ভেঙে পরবর্তীতে আবার একটা নতুন ফসল করব। অল্প সময়ে আমরা এই সরিষা চাষ করে অধিক লাভবান হই। ভালো সরিষা হচ্ছে এবং কৃষক আমরা লাভবান হচ্ছে। এদিকে সরিষা আবাদের মাধ্যমে 2 ফসলি জমিকে 3 ফসলে রূপান্তর করা সম্ভব বলে জানিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। স্বল্প দিনের উচ্চ ফলনশীল সরিষা আবাদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যার ফলে রূপা আমন আবাদের পর সরিষা আবাদ করে বড় আবাদ করা সম্ভব। জেলায় এবছর 8,900 হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে, গত বছরের তুলনায় যা 1,500 হেক্টর বেশি বলে জানায় কৃষি বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। বরিশালে শুরু হয়েছে 4 দিন ব্যাপী জীবনানন্দ উৎসব। বেলা 11টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উৎসবের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ কাউস। উৎসবে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কাব্য, দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা নিয়ে প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবির 117তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করতে এই উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। দেশের বাইরের খবর। অবশেষে শুক্রবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আগে দেশটিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে যুদ্ধবিরতির প্রস্তাবে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় নিরাপত্তা পরিষদ। এই পরিস্থিতিতে সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি মানা হলে সরকার ও বিদ্রোহীদের মধ্যে ভেস্তে যাওয়া শান্তি আলোচনা আগামী 7 মার্চ শুরু হবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধের আড়ালে কূটকৌশল চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা আগেও অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রুশ বাহিনী দামেস্কের জোবার, দৌমা ও হোমস প্রদেশের তেইরমালায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চালিয়েছে। যদিও এসব হামলা সিরিয়ার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে চালানো হচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এর কয়েক ঘন্টা পরেই মধ্যরাত থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। সংশ্লিষ্ট পক্ষগুলো এটি মেনে চললে 5 বছরে এটি হবে বিবদমান পক্ষগুলোর মধ্যে লড়াইয়ের প্রথম বিরতি। শনিবার আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বলে, আলেপ্পো ও লাতাকিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকা এখন অনেকটাই শান্ত। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি কার্যকরে সমর্থন দিয়ে একটি প্রস্তাব পাশ করে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সিরিয়া শান্তি আলোচনার আবারও নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা বলেছেন, সব ঠিকঠাক থাকলে সিরিয়া সংকট সমাধানে খুব শিগগিরই জেনেভায় আলোচনায় বসবে আন্তর্জাতিক সম্প্রদায়। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার একটি জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। আশা করি এবারে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না, কারণ সিরিয়ার জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা ভীষণ জরুরি। গেল 5 বছরে তারা সর্বস্ব হারিয়েছে। এরই মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করলেন, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের আড়ালে প্রতারণা করছে। মার্কিন জোটের এখন এই সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে কৌতুকটা বন্ধ করা উচিত। মিস্টার ওবামা বলেন, আসাদ সরকার ক্ষমতায় থাকার কারণে সিরিয়ায় তারা সন্ত্রাসীদের নির্মূল করতে পারছেন না, কারণ আসাদ জঙ্গিদের মদদ দেয়। এটা সম্পূর্ণ হাস্যকর কথা। সিরিয়ায় বাশার আল আসাদের বৈধ সরকারই আসলে লড়াইটা করছে।
আশা করি আমার মার্কিন বন্ধুরা তা বুঝতে পারবেন। ইতোমধ্যে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট যুদ্ধবিরতিকে নাকচ করে দিয়ে বলেছে সিরীয় সরকারকে উৎখাতের আগে তারা থামবে না। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এশিয়া কাপের খবর। আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অপেক্ষা এবার ভারতের ব্যাটিং আর পাকিস্তানের বোলিংয়ের ধুন্ধুমার লড়াইয়ের। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিজেদের এগিয়ে রাখছেন ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা, আর দলের পেস আক্রমণের উপরই আস্থা পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদির। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ ওভার, 4 বলে পাকিস্তানের দরকার 9 রান, হাতে 1 উইকেট। ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিনের করা সে ওভারে 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ম্যাচ জেতান বুম বুম শহীদ আফ্রিদি। 2 বছর আগে এশিয়া কাপে এমনই এক ম্যাচ উপহার দিয়েছিল কোহলি মিসবারা। ভারত পাকিস্তান ম্যাচ এমন টানটান উত্তেজনার জন্ম দিয়েছে বহুবার। তবে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর দারুণ ছন্দে থাকা ভারতকে কাগজে কলমে এগিয়ে রাখছেন অনেক ক্রিকেট বিশ্লেষকই। টি-20তে আগের 6 দেখায় 5 বারই ভারত জয় পাওয়ায় সমর্থকরাও পান জোর গলায় বিতর্ক করার সাহস। কিন্তু ইনজুরির কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে তার পরিবর্তে মাঠে নামতে পারেন পার্থিব প্যাটেল। তবে সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় নিজেদেরই এগিয়ে রাখেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। আমাদের এই দলটা অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। পাকিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী, তবে আলাদা করে কাউকে নিয়ে পরিকল্পনা নেই আমাদের। নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই ম্যাচ জিততে পারবো আশা করি। অন্যদিকে ভারত 5 বার এশিয়া কাপে ট্রফি জিতলেও পাকিস্তান জিতেছে মাত্র 2 বার। তবে নিজেদের পেস বোলিং আক্রমণে ভরসা পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদির। সদ্য টি-20 ফরম্যাটের পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাটসম্যানরাও ভালো করবে বলে বিশ্বাস তার। অতীত পরিসংখ্যান নিয়ে ভাবছি না, ভারতীয় ব্যাটিং লাইন আপ দুর্দান্ত, আমাদের বোলাররাও ভালো ফর্মে আছে। পিএসএল এ ব্যাটসম্যানরাও ছন্দে ছিল, আমরা ম্যাচের শুরু থেকেই ওদের চাপে ফেলতে চাই। এশিয়া কাপে এর আগে মুখোমুখি 11 দেখায় 5 বার জয় পেয়েছে দু দলই। একই ফ্রেমে 2 চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচ যখন ভারত বনাম পাকিস্তান, তখন পরিসংখ্যান বা ইতিহাসের ধার নয়, বড় হয়ে ওঠে দু দলের নামের ভার। এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যখন মুখোমুখি 2 পরাশক্তি, তখন পুরো ক্রিকেট বিশ্ব হয়তো বুঁদ হয়ে থাকবে এক জমজমাট লড়াইয়ে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। সকাল থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখায় গতকাল রাত থেকে অপেক্ষায় আছেন টিকিট প্রত্যাশীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ। ধন্যবাদ সঞ্জনা। আমরা এখন আছি প্রতিদিনের মতো মিরপুর 10 নম্বরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঠিক সামনে, যেখানে এশিয়া কাপের যে উন্মাদনা চলছে, এশিয়া কাপের উন্মাদনায় প্রতিদিনের মতো আজকেও লম্বা সারি দিয়ে দর্শকরা টিকিট কেনার জন্য দাঁড়িয়ে আছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য ম্যাচের তুলনায় দর্শক সংখ্যা বা টিকিট প্রার্থী তুলনামূলক একটু কম থাকলেও আজও বিপুল পরিমাণে টিকিট প্রার্থী এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, যাদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অভাব অভিযোগ আছে, যেমন টিকিটের লাইনে ভেঙে সামনের দিকে অন্য কেউ ঢুকে যাওয়া বা স্থানীয় যারা জনগণ আছেন তাদের বেশি প্রাধান্য দেওয়া। কিন্তু আমরা তবুও অন্যান্য দিনের তুলনায় দর্শকদের কাছ থেকে সন্তুষ্টির যে আভাস পেয়েছি, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বেশ মোটামুটি শান্ত এবং মোটামুটি সুষ্ঠুভাবেই টিকিট দেওয়া চলছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে ভারত এবং বাংলাদেশের যে ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল, এরপর বাংলাদেশ আরব আমিরের সাথে জয় পেয়ে আবারও ফাইনালের আশা জাগিয়ে তুলেছে। এজন্য বাংলাদেশের শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলেই আমার ধারণা, যে বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য। তবে এরপরে 2 তারিখ পাকিস্তানের সাথে ম্যাচ আছে, তা দিয়ে মূলত বিবেচনা করা হবে যে বাংলাদেশ ফাইনালে উঠতে পারবে কি না। তবে আমরা যদি একটু এখানকার একজন ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলি, তাহলে আমরা টিকিট নেওয়ার যে মূল যে আলোচনা, সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। ধন্যবাদ। যদি বলতেন যে এই যে টিকিটের জন্য আজকেও লাইনে দাঁড়িয়েছে, কিরকম চলছে আপনাদের? আসলে সকাল থেকে আসলে গভীর রাত থেকেই লোকজন লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য তারা অপেক্ষা করতেছিল। যেহেতু গত ম্যাচে বাংলাদেশ আরব আমিরাতের বিরুদ্ধে জয়লাভ করছে, আজকে আগামীকালকে যে খেলাটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি এই খেলায় জয়লাভ করতে পারে তাহলে ফাইনালে যাওয়ার একটা আশা থাকবে। তো সেক্ষেত্রে তার উপরে এখন বাংলাদেশ খুব ভালো করছে, ইদানিং ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স খুব ভালো। তো বাংলাদেশের সাথে যাদেরই খেলা হোক না কেন, দর্শকরা আসলে চায় মাঠে গিয়ে খেলা দেখার জন্য, সেজন্য টিকিটের একটু চাপটা থাকে।
এবং আমরা আজ চেষ্টা করছি, সাধ্যমতো চেষ্টা করছি আমরা দর্শকদের হাতে একটা করে টিকিট পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল মিরপুর ইউসিবি ব্যাংকের সামনে থেকে আমাদের সর্বশেষ অবস্থা টিকিট বিক্রির, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রির সর্বশেষ অবস্থা। সঞ্জনা। দর্শক, মিরপুরের ইউসিবি ব্যাংকের সামনে থেকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন রিপোর্টার রায়হান মাসুদ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সঠিকভাবে চুলা বন্ধ না থাকায় উত্তরায় গ্যাস পাইপলাইনে দুর্ঘটনা, জানালো তিতাস। হাসপাতালে ভর্তি দগ্ধ 2 জন, এখনো ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিরা উন্নয়নশীল মুসলিম দেশগুলোতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। সরকারকে সজাগ থাকার পরামর্শ। রাজশাহীর চরাঞ্চলে 8ম শ্রেণীর পর পড়ালেখার সুযোগ পাচ্ছে না মেয়েরা, বাড়ছে বাল্য বিয়ের হার। সরকারি উদ্যোগের পরামর্শ উন্নয়ন কর্মীদের। এবং এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মহারণ আজ, ব্যাটিং বোলিংয়ে ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।